আসসালামু আলাইকুম সবাইকে। দেওভর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সাফাওয়াত হক ইমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো ডেন্টাল কেসে সুক্রোজ এর ভূমিকা, সাসসেপ্টিবিলিটি অফ টুথ টু ক্যারিজ অ্যান্ড ডেন্টাল ক্যারিজ নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। সুক্রোজ নিয়ে যদি আমরা জানতে চাই তাহলে বলা হচ্ছে ingestion of sucrose leads to a burst of metabolic activity in the plaque so that the plaque pH may fall low enough to dissolve enamel before slowly returning to the resting level। অর্থাৎ বলা হচ্ছে আমরা যখন অনেক বেশি পরিমাণে আমাদের সুক্রোজ নিই তখন ওই সুক্রোজটা হচ্ছে আমাদের যে প্লাকের মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটিটা আছে ওই মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে অনেক বেশি ত্বরান্বিত করে, যার কারণে আমাদের যে অ্যাসিডিক পিএইচ যে এনভায়রনমেন্টটা ওটা অনেক বেশি ক্রিয়েট হয় এবং কেরোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে ওই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি তাদের কেরোজেনিসিটির যে ইন্টেন্সিটি আছে ওটা বাড়িয়ে দেয়। এই জন্য বলা হচ্ছে পিএইচ মে ফল লো এনাফ টু ডিজলভ এনামেল বিফোর স্লোলি রিটার্নিং টু দ্য রেস্টিং লেভেল। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে সুক্রোজের একটা অ্যাক্টিভিটি বা হচ্ছে বায়োফিল্মের মধ্যে আমার কলোনাইজিং যে ইফেক্টটা রয়েছে ওটার যে একটা ইন্টেন্সিটি বেড়ে যায় এই সুক্রোজ ইনটেকের কারণে, ওটার কারণে হচ্ছে আমাদের ডিসলভ এনামেল, অর্থাৎ এনামেলের যে সারফেসগুলো রয়েছে বা যে জোনগুলো রয়েছে ওই জোনগুলো আস্তে আস্তে ডিকে করা শুরু করে, যতক্ষণ না হচ্ছে সুক্রেসের যে নর্মাল ইনটেক লেভেলটা আমাদের হচ্ছে রেস্টিং পজিশনে বা হচ্ছে নর্মাল লেভেলে চলে আসে। এরপরে বলা হচ্ছে ইফ সুক্রোজ কন্টেনিং ড্রিঙ্কস আর টেকেন রিপিটেডলি অ্যাট শর্ট ইন্টারভেলস দ্য সাপ্লাই অফ সাবস্ট্রেট টু দ্য ব্যাকটেরিয়া ক্যান বি সাফিসিয়েন্টলি ফ্রিকুয়েন্টলি রিনিউড টু কজ অ্যাসিড ইন দ্য প্লাক টু রিমেন পারসিস্টেন্টলি অ্যাট এ ডিস্ট্রাকটিভ লেভেল। অর্থাৎ বলা হচ্ছে আমরা যদি আমাদের সুক্রোজ কন্টেনিং যে ড্রিঙ্কসগুলো রয়েছে ওগুলো যদি খুব বেশি বেশি খেয়ে থাকি তাহলে এক্ষেত্রে আমাদের যে ব্যাকটেরিয়া যে বায়োফ্লেম আছে ওই বায়োফ্লেমের মধ্যে আমরা একটা ভালো অ্যামাউন্টের একটা সোর্স পাই সুক্রোজের, যার কারণে হচ্ছে ব্যাকটেরিয়ার যে কেরোজেনিক অ্যাক্টিভিটি রয়েছে বা ব্যাকটেরিয়ার যে পলিস্যাকারাইডের যে আমার হচ্ছে প্রডিউস রয়েছে ওই প্রডিউসটা অনেক বেশি ত্বরান্বিত হয়। এটার কারণে একটা পারসিস্টেন্ট ডিস্ট্রাকটিভ লেভেল আমরা দেখতে পাই কেরিজ ফর্মেশনের জন্য। এরপর বলা হচ্ছে ইন এডিশন টু অ্যাসিড প্রোডাকশন প্রোভাইডিং সুক্রোজ লিডস টু এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ in synthesis of the extracellular polysaccharide. This prevents acid from diffusing away and being neutralized by the saliva. তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুক্রোজ প্রোভাইডের কারণে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের এক্সট্রাসেলুলার যে পলিস্যাকারাইড রয়েছে পলিস্যাকারাইডের সিনথেসিসটা অনেক বেশি হচ্ছে ইনক্রিজ করে, যার কারণে আমাদের ব্যাকটেরিয়ার যে কেরোজেনিসিটি ওটা অনেক বেশি হয় এবং যে অ্যাসিডটা আমাদের তৈরি হয় ওই অ্যাসিডটা সহজে আমরা ডিফিউজ করতে পারি না এবং যে স্যালাইভা রয়েছে ওই স্যালাইভাটার যে বাফারিং অ্যাক্টিভিটি ওই বাফারিং অ্যাক্টিভিটিও এক্ষেত্রে আমাদের তেমন কোনো একটা ভূমিকা রাখতে পারে না, যেহেতু আমাদের ব্যাকটেরিয়া প্লাক বা বায়োফিল্মের মধ্যে কেরোজিং অ্যাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যায়। এরপরে বলা হচ্ছে সুক্রোজ ইজ রিকোয়ার্ড ফর ইনিশিয়াল কলোনাইজেশন অ্যান্ড ইনক্রিজিং অ্যাভেলেবিলিটি ইনক্রিজেস ফর দ্য নাম্বার অফ স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্টস ইন দ্য প্লাক। আলটিমেটলি সুক্রোজের কারণে আমাদের কলোনাইজেশনের যে ফেজটি অনেক বেশি ত্বরান্বিত হয় এবং স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্টসের উপস্থিতি অনেক বেশি বৃদ্ধি পায়। কন্টেনিং কিছু ফুডের মধ্যে আমরা যদি ন্যাচারালি সুক্রোজ কন্টেনিং ফুড সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের হচ্ছে মেনলি যেগুলো কালারফুল যে ফ্রুটসগুলো রয়েছে যেমন অ্যাপল, হচ্ছে অরেঞ্জ, পাইনঅ্যাপল, গ্রেপ ফ্রুট, বেরিজ, পাম, পিসিস, হ্যাঁ এগুলোর মধ্যে আমাদের কি দেখা যায় সুক্রোজের একটা উপস্থিতি আমরা দেখতে পাই। এরপরে ভেজিটেবলসের মধ্যেও সেম হচ্ছে কালারিং যে ফুডগুলো রয়েছে ক্যারট, তারপর হচ্ছে সুইট পটেটো, পিস, এগুলোর মধ্যে আমরা সুক্রোজ পেয়ে থাকি। এগুলো সবই হচ্ছে আমার ন্যাচারাল সুক্রোজ কন্টেনিং ফুড। এগুলোর কারণে আমরা যে কেরিজ যে অ্যাক্টিভিটি রয়েছে ওটা তেমন একটা ত্বরান্বিত হয় না এবং এগুলোর কারণে ব্যাকটেরিয়ার যে প্লাগ থেকে আলটিমেটলি যে কেরিসের যে হচ্ছে প্রোগ্রেশনটা ওটা তেমন একটা ত্বরান্বিত হয় না। কিন্তু আমরা যে প্রসেসড ফুড বা প্রিপেয়ার্ড ফুডগুলো আমরা খেয়ে থাকি ওগুলোতে অনেক বেশি আর্টিফিশিয়াল সুক্রোজ ইউজ করা হয়ে থাকে বিদায় ওগুলোর কেরোজেনিসিটি অনেক বেশি এবং এর কারণে প্লাগ থেকে কেরিজ ফর্মেশন হয়ে থাকে। এর মধ্যে আমরা বেকারি যে ফুডগুলো রয়েছে যেমন কেক, কুকি, পেস্ট্রি, মাফিন, এগুলোর মধ্যে আমরা অনেক বেশি কি দেখা যায় সুক্রোজের উপস্থিতি আমরা দেখতে পাই। এরপরে ক্যান্ডিজ, আমরা যে ক্যান্ডিগুলো খেয়ে থাকি বা বাচ্চারা যারা খেয়ে থাকে যেমন হচ্ছে গামি, ক্যান্ডি বার, হার্ড ক্যান্ডিজ, চকোলেট। এরপর বিভিন্ন ধরনের ডেয়ারি প্রোডাক্টস যেমন হচ্ছে আইসক্রিম, ফ্লেভার্ড ইয়োগার্ট, সুইট অ্যান্ড কনডেন্সড মিল্ক, হ্যাঁ এগুলো সবগুলোর মধ্যে আমাদের সুক্রোজের একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে অনেক বেশি উপস্থিতি দেখতে পাই। বেভারেজ এর মধ্যে হচ্ছে সফট ড্রিঙ্কস, ফ্রুট জুস, সুইট অ্যান্ড টিস অ্যান্ড লেমনেডস। এরপরে আমরা যে বিভিন্ন ধরনের সচেস খেয়ে থাকি এর মধ্যে ক্যাচআপ, বারবিকিউ
সসেজ, তারপর হচ্ছে আমাদের সুইট চিলি, সালাদ ড্রেসিং এক্সেট্রা। ব্রেকফাস্টের মধ্যে যে সিরিয়াল গিয়ে থাকি ওখানে আমাদের কি থাকে, সুক্রোসের একটা অস্তিত্ব আমরা দেখতে পাই। এরপর হচ্ছে স্ন্যাক্সের মধ্যেও, মানে মেনলি আমরা যেগুলো সুইটেনার্স রয়েছে সবগুলোর মধ্যে কম বেশি আমরা সুক্রোসের একটা উপস্থিতি দেখতে পাই। এবং যেগুলো বিভিন্ন ধরনের প্রসেসড ফুড বা ক্যান্ড ফুড থাকে ওগুলোর মধ্যেও সুক্রোসের কন্টেন্ট আমরা দেখতে পাই। এছাড়া রয়েছে আমরা যে টেবিল সুগার খাই, এরপর ব্রাউন সুগার, পাউডার সুগার, এগুলোর মধ্যে আমরা সুক্রোসের উপস্থিতি দেখতে পাই। এর মধ্যে আমাদের যে ক্যান্ডি রয়েছে, এরপর যে বিভিন্ন ধরনের চকোলেটস রয়েছে, এবং যে ডেয়ারি প্রোডাক্টসগুলো রয়েছে এর মধ্যেই আমাদের সুক্রোসের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। অ্যাবভ দেন 60% আমরা সুক্রোজ পেয়ে থাকি হচ্ছে এই ধরনের প্রোডাক্টসগুলো থেকে। বাদ বাকি বেভারেজের মধ্যেও আমরা 10-20% সুক্রোজের উপস্থিতি দেখতে পাই। এরপরে আমাদের যে ফুড ইনগ্রিডিয়েন্টস আছে ওখান থেকে আমরা ডিরেক্ট সোর্স অফ সুক্রোজ পেয়ে থাকি। এবার আমরা ইপিডেমিওলজিক্যাল স্টাডি নিয়ে একটু আলোচনা করব, যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সুক্রোজ এবং হচ্ছে কেরিসের যে কন্টেন্টগুলো রয়েছে ওই কন্টেন্টগুলো নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে। এই জন্য আমরা যে বক্সগুলো রয়েছে ওই বক্সগুলোর দিকে একটু তাকাই। আমাদের ফুড পয়েন্টের যে বক্স রয়েছে ওখানে লেখা আছে এক্সপেরিমেন্টাল এভিডেন্স ফর দ্য কন্ট্রিবিউশন অফ সুক্রোজ টু কেরিস অ্যাক্টিভিটি। এর মধ্যে বলা হচ্ছে আমাদের যে কেরিস সাবস্টিটিউবল অ্যানিমাল রয়েছে ওদের মধ্যে আমরা কি দেখতে পাই, একটা সুক্রোজ রিচ ডায়েট দেখতে পাই, যেটার কারণে আমাদের কি হয়, কেরিস প্রোডাকশন হয়ে থাকে। আর কেরিস নট ইন্ডিউসড ইন সাবস্টিটিউবল অ্যানিমালস ইফ সুক্রোজ ইজ ফেড অনলি বাই স্টোমাক টিউব, ইটস ইফেক্ট ইজ এন্টায়ারলি লোকাল। অর্থাৎ বলা হচ্ছে আমরা যদি ওরালভাবে বোরালে যদি সুক্রোজ না নিয়ে থাকি, এটা যদি অন্য কোনো রোটে আমরা হচ্ছে নিয়ে থাকি, যেমন হচ্ছে অনলি স্টোমাক টিউব, হ্যাঁ, এর মানে হচ্ছে কি আমাদের ওরাল ক্যাভিটির যে হচ্ছে সংস্পর্শ এটা আমরা পাচ্ছি না, আমরা হচ্ছে স্টোমাক টিউবের মাধ্যমে আলটিমেটলি আমাদের খাবারটা চলে যাচ্ছে কোথায়, ডিরেক্ট স্টোমাকের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে তেমন একটা কেরিস হওয়ার চান্স থাকে না, কারণ এক্ষেত্রে কোনো স্ট্যাগনেশন এরিয়ার সংস্পর্শে আমাদের হচ্ছে সুক্রোজগুলো থাকে না বা স্যালাইভারি কন্ট্যাক্টে আসে না। সুক্রোজ ইন স্টিকি ফর্ম ক্লিংস টু দ্য টিথ অ্যান্ড রিমেইনস অ্যাভেলেবল টু ব্যাকটেরিয়া ফর এ লঙ্গার পিরিয়ড অ্যান্ড ইজ মোর ক্যারিওজেনিক। অর্থাৎ বলা হচ্ছে আমার হচ্ছে যখন সুক্রোজটা অনেক স্টিকি ফর্মে থাকবে তাহলে এটা হচ্ছে আমার দাঁতের সাথে লেগে থাকে এবং এটার কারণে ব্যাকটেরিয়ার জন্য একটা পজিটিভ সোর্স ক্রিয়েট হয়। সুক্রোজ কন্টেনিং ফ্লুইডস আর কুইকলি ক্লিয়ার্ড ফ্রম দ্য মাউথ অ্যান্ড লেস ক্যারিওজেনিক। তাহলে আমরা যদি সুক্রোজ কন্টেনিং ফ্লুইড যে বলছি বা বেভারেজ বা ড্রিঙ্কস রয়েছে ওগুলোর কারণে আমাদের লেস ক্যারিওজেনিক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। Frequent feeds of a small quantities of sucrose are more carcinogenic than the same total amount fed on a single occasion. তো বলা হচ্ছে আমরা যদি কম পরিমাণে অনেক বেশি সুক্রোজ নিয়ে থাকি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের কেরিসের যে হওয়ার চান্সটা ওই চান্সটা অনেক বেশি থাকে যদি আমরা সেম পরিমাণের খাবারটা একবারে নিয়ে থাকি যেখানে সুক্রোজটা থাকে। অর্থাৎ মনে করেন সুক্রোজ কন্টেনিং কোনো একটা চকলেট বা গাম বা কোনো ধরনের কনডেন্সড ফুড আমরা দিনে কম কম করে 3-4 বার খেলাম, তাহলে ওখানে যে কেরিসের চান্সটা থাকে তার চেয়ে আমরা দিনে একবার খাওয়ার মধ্যে ওই কেরিসের চান্সটা অনেকাংশেই কমে যায়। ড্রাই মাউথ ডিলেটস ক্লিয়ারেন্স অফ সুগার্স এনহান্সেস কেরিস অ্যাক্টিভিটি। অর্থাৎ যাদের জেরিস্টেমে বা ড্রাই মাউথ থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি যেহেতু ওখানে স্যালাইভারি বাফারিং সিস্টেম থাকে বা স্যালাইভারি ফ্লো কমে যায়, ফলে আমাদের সুক্রোজ কন্টেনিং যে ফুডগুলো রয়েছে ওগুলো টুথসাফের সাথে ভালোভাবে আটকে থাকে এবং ওখানে প্লাক ফর্মেশন হয়, আলটিমেটলি কেরিস হতে পারে। এরপরে বলা হচ্ছে এপিডেমিওলজিক্যাল এভিডেন্স ফর সুক্রোজ অ্যাজ দ্য কজ অফ ডেন্টাল কেরিস। অর্থাৎ হচ্ছে এক ধরনের আমরা স্টাডি করার পর আমরা দেখতে পাচ্ছি এপিডেমিওলজিক্যাল এভিডেন্স বলতে কী বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের হচ্ছে পরিবেশ, তারপর হচ্ছে জনসংখ্যা, হ্যাঁ, এরপরে আমাদের যে ওভারঅল বিভিন্ন ধরনের যে জিও পলিটিক্যাল বা জিওগ্রাফিক্যাল যে লোকেশনগুলো আছে ওটার উপর ডিপেন্ড করে আমাদের কেরিসের যে ওঠানামাটা ওটা ডিফারেন্স হয়ে থাকে বা কেরিসের যে ফ্রিকোয়েন্সিটি ডিফারেন্স হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা বলা হচ্ছে লো কেরিস প্রেভিলেন্স ইন পপুলেশন উইথ লো সুক্রোজ ইনটেক। অর্থাৎ যারা হচ্ছে প্রসেস ফুড বা ক্যান ফুড বা সুক্রোজ কন্টেনিং ডায়েটটা হচ্ছে মেনটেন করে বা হচ্ছে সুক্রোজ কম খায় তাদের ক্ষেত্রে কেরিসের প্রেভিলেন্সটা কম থাকে। দ্য ডেকলাইন ইন কেরিস প্রেভিলেন্স ডিউরিং ওয়ার টাইম সুক্রোজ শর্টেজেস, এটা হচ্ছে একটা ওয়ার টাইমে বলা হচ্ছে। দ্য ওয়ার টাইম মানে যুদ্ধের সময়, হ্যাঁ, দ্য রাইজ অফ কেরিস প্রিভেলেন্স উইথ ইনক্রিজিং অ্যাভেলেবিলিটি অফ সুক্রোজ। অর্থাৎ আমাদের খাবারের মধ্যে যদি বেশি পরিমাণ আমরা সুক্রোজের একটা অস্তিত্ব দেখতে পাই তাহলে কেরিস হওয়ার চান্সও অনেক বেড়ে যায়। এরপরে বলা হচ্ছে আর্কিওলজিক্যাল এভিডেন্স অফ লো কেরিস প্রিভেলেন্স ইন অ্যারাস বিফোর সুক্রোজ বিকেম ফ্রিলি অ্যাভেলেবল। হ্যাঁ, এরপরে লো কেরিস প্রিভেলেন্স ইন ডিসঅর্ডার্স অফ সুক্রোজ মেটাবলিজম, যেমন বলা হচ্ছে হেরিডিটারি ফ্রুক্টোজ ইনটলারেন্স। অর্থাৎ আমাদের যদি জেনেটিক্যালি বা হেরিডিটারি কোনো ধরনের হচ্ছে ডিসঅর্ডার থেকে থাকে যেটার কারণে আমাদের সুক্রোজটা হচ্ছে কী করতে পারে না,
ভালো মতো প্রসেস হতে পারে না, বা হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটির মধ্যে ভালো মতো হচ্ছে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটির পরে যে আমরা প্রোডাক্ট পাই, ওই বাই প্রোডাক্ট যদি ক্রিয়েট করতে না পারে, তাহলে এক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি আমাদের সুক্রোজের মেটাবলিজমটা ভালো মতো হয় না। যেমন একটা ডিজিজের নাম বলা হয়েছে, এটা হচ্ছে কি ফ্রুক্টোজ ইনটলারেন্স। এবার আমরা আলোচনা করব সাবসেপ্টিবিলিটি অফ টিথ টু কেরিস নিয়ে। আমরা দেখতে পাচ্ছি সাবসেপ্টিবিলিটি অফ টু কেরিস নিয়ে যখন আলোচনা করতে যাচ্ছি, এখানে বলা হচ্ছে সাবসেপ্টিবিলিটি অফ টিথ টু ডেন্টাল কেরিস অর্থাৎ টুথ ডিকে ইজ ইনফ্লুয়েন্সড বাই এ ভ্যারাইটি অফ ফ্যাক্টরস ইনক্লুডিং বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল অ্যাসপেক্ট। অর্থাৎ বলা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমাদের একটা টুথের ডিগ্রিটা হচ্ছে ডিপেন্ড করে। এক্ষেত্রে আমরা যদি বায়োলজিক্যাল ফ্যাক্টর নিয়ে প্রথমে আলোচনা করি, তাহলে আসে হচ্ছে আমাদের টুথের অ্যানাটমি এবং মরফোলজির উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে বলা হচ্ছে ডিপ, পিটস অ্যান্ড ফিশার যেসব টিথের মধ্যে রয়েছে, তাদের হচ্ছে আমার কেরিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এরপর বলা হচ্ছে এনামেল কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যেমন যদি আমার হাইপোপ্লাসিয়া থাকে বা হাইপোমিনাইজেশন দেখা যায়, তখন হচ্ছে আমাদের কেরিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এরপরে বলা হচ্ছে স্যালাইভা কম্পোজিশন অ্যান্ড ফ্লো। তাহলে আমাদের যদি যেসব পেশেন্ট হচ্ছে জেরিস্টোমিয়া থাকে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ইনক্রিজেস রিস্ক অফ কেরিস। এরপরে মাইক্রোবিয়াল ফ্লোরা, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার যদি নেগলেক্টেড ওরাল হাইজিন থাকে আমাদের, প্লাস হচ্ছে ল্যাক্টোব্যাসিলাসের যদি অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের একটা সিগনিফিক্যান্ট রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে হচ্ছে কেরিস হওয়ার যে প্রবণতা ওটা, এবং এক্ষেত্রে আমাদের কেরিস হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এরপরে বলা হচ্ছে ডায়েটারি ফ্যাক্টরসের মধ্যে আমার সুগার ইনটেক, যদি আমরা ফ্রিকোয়েন্ট কনজাম্পশন অফ সুগার বা সুগার রিলেটেড ফুড যদি বেশি খাই, তখন হওয়ার চান্স বেশি থাকে। তারপরে অ্যাসিডিক ফুড অ্যান্ড বেভারেজ, ঠিক আছে, কেন? কারণ আমার লো পিএইচ লেভেল ক্যান ডিরেক্টলি ইরোড দ্য এনামেল, যার কারণে আমাদের কেরিসের জন্য একটা ভালো সোর্স এটা তৈরি করে, বা একটা স্টিগনেশন এরিয়াটা ক্রিয়েট করতে পারে, বা সাবসেপ্টেবল সাইট ক্রিয়েট করতে পারে। এরপর বিহেভিয়ারাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে ওরাল হাইজিন প্র্যাকটিসেস যদি নেগলেক্টেড হয়, যেমন বলা হচ্ছে পোর ওরাল হাইজিন। এরপরে বলা হচ্ছে ইউজ অফ ফ্লোরাইড, হ্যাঁ, যদি আমরা কী করি, আমাদের যদি ল্যাক অফ ফ্লোরাইড এক্সপোজার থাকে, তাহলে তখন দেখা যাবে হচ্ছে কি আমাদের রিস্কের অফ কেরিস হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। এরপরে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, হ্যাঁ, যেমন বলা হচ্ছে রেগুলার ডেন্টাল চেকআপ অ্যান্ড ক্লিনিং ক্যান হেল্প প্রিভেন্ট কেরিস বাই রিমুভিং প্লাগ অ্যান্ড টার্টার অ্যান্ড আইডেন্টিফাইং আর্লি সাইন্স অফ ডিকে। অর্থাৎ আমরা যদি কী করি, ডেন্টাল কেয়ারটা যদি রেগুলার চেকআপ এবং রেগুলার ফলো আপের মাধ্যমে হচ্ছে করে থাকি, তাহলে এক্ষেত্রে আমাদের কেরিস হওয়ার চান্সটা অনেক কমে যায়। এরপরে বলা হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস বা কন্ডিশন যদি অনেক লো হয়, তাহলে এক্ষেত্রে আমাদের কেরিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। কেন? কারণ লিমিটেড অ্যাক্সেস অফ ডেন্টাল কেয়ার, পোর ডায়েট অ্যান্ড ল্যাক অফ ওরাল হেলথ এডুকেশন, এই ধরনের বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই। এরপরে বলা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে আমাদের কেরিসের প্রবণতাটা আমরা দেখতে পাই, যেমন বিভিন্ন ধরনের আমরা জেনেটিক্যাল যে ডিসঅর্ডারগুলো দেখে থাকি দাঁতের মধ্যে, হ্যাঁ, টুথ রিলেটেড বা টুথের দিকে বা টুথের এনামেল ফর্মেশন ভালো মতো হয় না, বা ইরাপ্টিং ফেজে হচ্ছে আমাদের টুথের যে জাম বা হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে র্যামনেটসগুলো রয়েছে, ওগুলো যদি ভালো মতো ফর্মেশন না হয়, আলটিমেটলি তখন আমাদের একটা টুথ হচ্ছে সাউন্ড হয় না। এই ক্ষেত্রে ওই টুথে হচ্ছে কেরিস হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। মেডিকেল কন্ডিশনস অ্যান্ড মেডিকেশনস, যেমন হচ্ছে আমাদের যে ডায়াবেটিস রোগী রয়েছে, ওদের কেরিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তুলনামূলকভাবে। এরপর রিডিউস সালাইভা ফ্লো, হ্যাঁ, ওটার কারণে আমাদের ড্রাই মাউথ হতে পারে, তখন কেরিস হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। সোশিও, তারপর হচ্ছে কি কালচারাল ফ্যাক্টরস অনেক সময় কী করে ডিপেন্ড করে, যেমন আমাদের অঞ্চলভিত্তিক বা এলাকাভিত্তিক বা শহরভিত্তিক আমাদের মানুষের বিভিন্ন ধরনের রুচিবোধের চেঞ্জ থাকে, এটার উপর ডিপেন্ড করে কী হয়, কেরিসে হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এরপরে বলা হচ্ছে পাবলিক হেলথ পলিসির উপর ডিপেন্ড করে। তারপর বলা হচ্ছে প্রিভেনশন স্ট্র্যাটেজিস, মানে আমরা যদি ভালো মতো প্রিভেনশন স্ট্র্যাটেজিগুলো ফলো না করি, তাহলে আমাদের কেরিস হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এভাবে বিভিন্ন ধরনের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমাদের যে সাবসেপ্টিবিলিটি অফ টুথ টু ডেন্টাল কেরিস অথবা টুথ ডিকে, এটার পুরো প্রসেসটাই হচ্ছে ডিপেন্ড করে। এবার আমরা চার্টের দিকে তাকাই, একটা চার্ট দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের আমাদের সুগারের কিছু কম্পাউন্ডের নাম দেওয়া হয়েছে। সুক্রোজ আছে, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ, হ্যাঁ, এরপরে রয়েছে আইসোম্যাল্ট, সুক্রালোজ, জাইলেটল, সরবিটল, ম্যানিটল, হ্যাঁ, এগুলো আমরা আমাদের যে দৈনন্দিন বিভিন্ন ধরনের সুইটেনিং যে খাবারগুলো রয়েছে ওখানে আমরা দেখতে পাই। এরপরে স্যাকারিন, হ্যাঁ, তারপর অ্যাসপার্টেম, এরপরে বলা হচ্ছে সাইক্লামেট। তাহলে আমরা দেখতে চাই কোনটা কেরোজেনিসিটি সবচেয়ে বেশি, হ্যাঁ, তাহলে আমাদের সবচেয়ে বেশি কেরোজেনিসিটি আমরা পেয়ে থাকি হচ্ছে সুক্রোজের ক্ষেত্রে।
হ্যাঁ, এবং এটা বলা হচ্ছে এটা একটা ডাইস্যাকারাইড সুগার। আমরা জাস্ট এটা একটু মনে রাখার চেষ্টা করবো, এটা একটা ডাইস্যাকারাইড সুগার। এরপর গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, গ্ল্যাকটোজ এগুলো হচ্ছে কি মনোস্যাকারাইড। এর মধ্যে গ্যালাক্টোজটা হচ্ছে আবার ডাইস্যাকারাইড সুগার। এতে কিউরোজেনিসিটি কম, আর কিউরোজেনিসিটি একেবারেই নেই। এরকম যদি আমরা জানতে চাই তাহলে আমরা উদাহরণ হিসেবে সুক্রালোজ, জাইলেটল, সরবিটল, মেনিটল এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। কারণ হচ্ছে এটা সাধারণত সলিউশন হিসেবে ইউজ করি। সলিউশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কেরিসের যে অ্যাক্টিভিটিটা এটা অনেক বেশি কম হয় বা একেবারেই থাকে না। তাহলে বলা হচ্ছে এগুলো হচ্ছে ক্লোরিনেটেড ডাইস্যাকারাইড অফ ফুক্রোজ, এটা হচ্ছে সুক্রালোজ, আর এগুলো হচ্ছে সুগার অ্যালকোহল, জাইলেটল, সরবিটল, মেনিটল এবং হচ্ছে কি ল্যাকটিটল। এবার আমরা হচ্ছে আমাদের যে ফ্লোরাইড রয়েছে ওই ফ্লোরাইডের অ্যাক্টিভিটি সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা একটু বক্সটা যদি দেখি তাহলে বক্সে লেখা আছে অ্যাকশনস অফ ফ্লোরাইড অন ডেন্টাল কেরিস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরাইড ইজ ইনকর্পোরেটেড ইনটু দ্য টিথ ডিউরিং ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের টুথের ডেভেলপমেন্টাল ফেজে আমাদের কি থাকে, ফ্লোরাইডটা থাকে। ফ্লোরাইড অ্যাক্টস মেইনলি আফটার ইরাপশন ইন আর্লি লেশনস বাই রিডিউসিং এনামেল সলিবিলিটি এন্ড ফেভারিং রিমিনারাইজেশন। অর্থাৎ বলা হচ্ছে আমাদের ফ্লোরাইডটা হচ্ছে এনামেলের যে সলিবিলিটিটা রয়েছে ওটাকে বাই ডেভেলপমেন্টালি কী করে রিডিউস করে এবং হচ্ছে ফেভারিং রিমিনারাইজেশন প্রসেস। এটা কখন হয়, যখন আর্লি ফেজ বা আর্লি লেশন থাকে তখন। এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ এ স্মল অ্যামাউন্ট অফ ফ্লোরাইড ইজ মোস্ট ইফেক্টিভ ইন রিডিউসিং ডেন্টাল কেরিস। অর্থাৎ বলা হচ্ছে আমাদের যদি কেরিয়াস কোনো লেশনও থাকে কিন্তু আমরা যদি ওখানে কন্টিনিউয়াস একটা ফ্লোরাইডের সাপ্লাই মেনটেন করতে পারি তাহলে হচ্ছে কেরিয়াস লেশনটা ভালো হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। ফ্লোরাইড মে রিডিউস অ্যাসিড জেনারেশন ইন দ্য প্লাক। এবার বলা হচ্ছে আমাদের যে ফ্লোরাইড রয়েছে ওই ফ্লোরাইডের একটা নির্দিষ্ট মাত্রা থাকা দরকার, যে মাত্রায় আমরা যদি ফ্লোরাইডটা ইউজ করি তাহলে এটা আমাদের জন্য হেল্পফুল। যদি হচ্ছে বেশি হয়ে যায় তাহলে তখন ফ্লোরাইড হচ্ছে আমাদের ফ্লোরোসিস করে ফেলতে পারে দাঁতের মধ্যে, তখন ওইটা আমাদের জন্য আবার আরেকটি ডিজিজে রূপান্তর হয়ে থাকে। হোয়েন দ্য ফ্লোরাইড কন্টেন্ট অফ দ্য ওয়াটার ইজ 1 ppm অর মোর, তাহলে 1 ppm বা যদি বেশি হয়ে যায় দ্য ইনসিডেন্স অফ কেরিস ডেক্লাইন্স সাবস্টেন্সিয়ালি। ফ্লোরাইড may affect caries activity by a variety of mechanism। অর্থাৎ বলা হচ্ছে হাই ডোজেস অফ ফ্লোরাইড যদি আমরা নিয়ে থাকি ডিউরিং ডেন্টাল ডেভেলপমেন্ট ডু ইফেক্ট দ্য স্ট্রাকচার অফ দ্য ডেভেলপিং টিথ অ্যাজ শোন বাই মডেলিং অফ দ্য এনামেল। মডেলিং অফ দ্য এনামেল বলতে কি বোঝাচ্ছে, মডেলিং অফ দ্য এনামেল কে আমরা অন্য নামে ডাকি, যে নামটা আমাদের সবার কাছে কম বেশি পরিচিত, সেটি হচ্ছে ডেন্টাল ফ্লোরোসিস। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন যেখানে আমার কি হয়, অ্যাপিয়ারেন্স অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য টুথ এনামেলটা লস হয়ে থাকে ডিউ টু এক্সেসিভ এক্সপোজার অফ ফ্লোরাইড ডিউরিং দ্য ডেভেলপমেন্ট স্টেজ অফ টিথ। অর্থাৎ আমাদের এক্সেসিভ ফ্লোরাইড এক্সপোজারের কারণে আমাদের যখন ডেভেলপমেন্ট স্টেজে আমরা থাকি তখন এনামেলের যে লেয়ারগুলো বা স্ট্রাকচার বা অ্যাপিয়ারেন্সগুলো রয়েছে ওগুলো লস হয়ে থাকে। এরপর বলা হচ্ছে অলদো দ্য ইনটেক অফ ফ্লোরাইড ক্যান বি সাপ্লিমেন্টেড ইন মেনি ওয়েজ, ওয়াটার, মিল্ক, সল্ট, টুথপেস্ট, রিন্সেস অ্যান্ড বার্নিশ। অর্থাৎ ফ্লোরাইডের আমার অনেকগুলো সোর্স রয়েছে, এটা ওয়াটারের মাধ্যমে পেতে পারি, মিল্কের মাধ্যমে পেতে পারি, সল্টের মাধ্যমে পেতে পারি, টুথপেস্টের মাধ্যমে পেতে পারি। এরপরে বলা হচ্ছে ফ্লোরাইড ইজ দ্য অনলি নিউট্রিয়েন্ট দ্যাট হ্যাজ বিন প্রোভেন টু হ্যাভ দিস প্রোটেক্টিভ অ্যাকশন অ্যান্ড ফ্লোরাইড ইন ওয়াটার অ্যান্ড টুথপেস্ট হ্যাজ হ্যাড এ মেজর ইম্প্যাক্ট অন কেরিস প্রিভেলেন্স। অর্থাৎ বলা হচ্ছে আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাস বা আমাদের ডেভেলপমেন্টাল যে হচ্ছে টুথের মধ্যে ফ্লোরাইডের যে অ্যাক্টিভিটিটা রয়েছে ওটা অবশ্যই মেনটেন করা দরকার, কারণ হচ্ছে আমাদের ফ্লোরাইড এই ক্ষেত্রে কেরিসের বিপরীতে একটা প্রোটেক্টিভ অ্যাকশন দেখায়। এই জন্য আমাদের পানি প্লাস হচ্ছে টুথপেস্ট যেগুলো আমরা হচ্ছে নিয়মিত ইউজ করি আমাদের ওরাল হাইজিন মেনটেন করার জন্য, ওগুলোর মধ্যে যদি ফ্লোরাইড থাকে তাহলে কেরিস প্রিভেলেন্সের ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা পালন করে। এবার আমরা আলোচনা করব ডেন্টাল কেরিসের সাথে স্যালাইভার যে সম্পর্কটা আছে ওই সম্পর্কটা নিয়ে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক সময় আমাদের রিটেন কোয়েশ্চনেও আসে বা স্যাররা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। তাহলে প্রথমত বলা হচ্ছে ইট প্রোভাইডস ন্যাচারাল বাফার্স ফর দ্য অ্যাসিডস ইন প্লাক, ডেলিভার্স অ্যান্টিব্যাকটেরিয়াল কম্পাউন্ডস অ্যান্ড ওয়াশেস সুক্রোজ অ্যান্ড ব্যাকটেরিয়াল প্রোডাক্টস অ্যাওয়ে। অর্থাৎ আমার এই স্যালাইভার মধ্যেই কি থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল কম্পাউন্ড থাকে যেটার কারণে আমাদের সুক্রোজ এবং ডায়েটারি যে প্রোডাক্টগুলো আছে ওগুলো ওয়াশ আউট হয়ে যায়। এরপরে বলা হচ্ছে রিমুভাল অর ইনঅ্যাক্টিভেশন অফ মেজর স্যালাইভারি গ্ল্যান্ডস লিডস টু ইনক্রিজড কেরিস অ্যাক্টিভিটি রাফলি ইন প্রপোর্শন টু দ্য রিডাকশন ইন স্যালাইভারি প্রোডাকশন। অর্থাৎ কোনো কারণে আমাদের যদি স্যালাইভারি গ্ল্যান্ড ডিসঅর্ডার হয় বা স্যালাইভারি গ্ল্যান্ডের যে ডাক্টগুলো রয়েছে ওগুলো যদি আমাদের অবস্ট্রাকশন হয়ে যায় তখন আমাদের স্যালাইভারি ফ্লো কমে যায়, যেটার কারণে আমাদের
অনেক বেশি কী হতে পারে, কেরিস আর যে লেশনগুলো আছে ওগুলো প্রোগ্রেশন দেখায় এবং ব্যাকটেরিয়া যে কলোনি ফর্মেশন হয় ওদের যে বাফারিং অ্যাকশন অফ স্যালাইভা আছে ওটা ব্যাহত হয়। এক্ষেত্রে ওরা খুব সহজে কেরিয়াস লেশনটাকে অনেক বেশি প্রোগ্রেস করতে পারে। এরপরে বলা হচ্ছে বাফারিং পাওয়ার। দ্য বাফারিং পাওয়ার অফ সালাইভা ডিপেন্ডস মেইনলি অন ইটস বাইকার্বনেট কন্টেন্ট অ্যান্ড ইজ ইনক্রিজড অ্যাট হাই রেটস অফ ফ্লো। অর্থাৎ বাফারিং অ্যাক্টিভিটিটা আমার কিসের উপর ডিপেন্ড করে, বাইকার্বনেট যে কন্টেন্টটা রয়েছে সালাইভার মধ্যে ওটার উপর ডিপেন্ড করে, এবং সালাইভার ফ্লোয়ের উপর হচ্ছে আমার এই রেটটা হচ্ছে ওঠানামা করে। বলা হচ্ছে দ্য বাফারিং পাওয়ার অফ সালাইভা ডাস ইনক্রিজ দ্য পিএইচ অফ প্লাক টু এ ডিগ্রি অ্যান্ড প্রিভেন্টস দ্য পিএইচ ফ্রম ফলিং টু এ ভেরি লো লেভেল। অর্থাৎ আমার যত বেশি সালাইভার ফ্লো থাকবে তত বেশি আমাদের পিএইচটা থাকবে, যার কারণে আমাদের হচ্ছে অ্যাসিডিক পিএইচ বা এনভায়রনমেন্টটা ক্রিয়েট হওয়া বাধাপ্রাপ্ত হবে। এরপরে বলা হচ্ছে ইনঅর্গানিক কম্পোনেন্টস অ্যান্ড অ্যানামেল ম্যাচুরেশন। ইনঅর্গানিক কম্পোনেন্টসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম এবং ফসফেট আয়ন আর অ্যাবল টু এক্সচেঞ্জ ইন soluble form between the enamel surface, plaque and saliva, and the concentrations at these three sites are in a dynamic equilibrium. অর্থাৎ বলা হচ্ছে ইনঅর্গানিক কম্পোনেন্টগুলো আমার হচ্ছে স্যালাইভারি যে ফ্লো রয়েছে ওই ফ্লোর মাধ্যমে হচ্ছে এক্সচেঞ্জ হতে পারে, যার কারণে আমাদের যে কেরিয়াস লেশনটা আছে ওইটি খুব সহজেই অ্যাগ্রাভেট করতে পারে না বা প্রোগ্রেস করতে পারে না। নিউলি র্যাপ্টেড টিথ আর মোর সাবসেপ্টেবল টু কেরিস দেন অ্যাডাল্ট টিথ। তাহলে নিউলি র্যাপ্টেড টিথের ক্ষেত্রে যেহেতু আমাদের স্যালাইভারি টিথের যে ডেভেলপিং যে স্ট্রাকচারগুলো রয়েছে ওগুলো এখনও যেহেতু হচ্ছে আমার র্যাপিং ফেজে থাকে, তাহলে এটা অনেক বেশি কী থাকে, কেরিসের প্রতি সাবসেপ্টেবল থাকে। এবং এক্ষেত্রে আমাদের হচ্ছে অনেক সময় যে গ্ল্যান্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে ডেভেলপিং স্টেজে থাকে, যার কারণে স্যালাইভারি সিক্রেশনটা তুলনামূলক কম থাকে। ওই সময় যদি আমরা সুক্রোজ কন্টেনিং ফুডগুলো বেশি খাই তাহলে দেখা যাচ্ছে হচ্ছে কি আমাদের কেরিসের যে প্রিভ্যালেন্সটা আছে ওটা হবে না এবং কেরিসের অ্যাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যাবে। এরপরে বলা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস। সালাইভা কন্টেন্স থায়োসায়ানেট। আমরা এই থায়োসায়ানেটটা মনে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে একটা লাইসোজাইম লাইক সাবস্টেন্স। দ্য পারসুডিস সিস্টেম অ্যান্ড আদার থিওরিটিক্যালি অ্যান্টিব্যাকটেরিয়াল পেপটাইডস অ্যান্ড সাবস্টেন্সেস। অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখানোর জন্য আমার সালাইভার মধ্যে থায়োসায়ানেট থাকে, যেটা হচ্ছে আমার কি লাইসোজাইমের মতো একটা সাবস্টেন্স, এবং এটা ওই ধরনের হচ্ছে কি দেখায়, অ্যাক্টিভিটি দেখায়। এরপরে বলা হচ্ছে ইমিউনোলজিক্যাল ডিফেন্সেস। ইমিউনোলজিক্যাল ডিফেন্সেসের ক্ষেত্রে বলা হচ্ছে immunological defenses against Streptococcus mutans appear to be the main physiological mechanisms conferring caries resistance on some individual। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমাদের যে ইমিউনোলজিক্যাল ডিফেন্সের যে বিভিন্ন ধরনের ইমিউগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন জি, ইমিউগ্লোবিন এম, হ্যাঁ, এগুলো একটা অস্তিত্ব আমরা দেখতে পাই। এক্ষেত্রে বলা হচ্ছে দ্য immunoglobulin G responses are the most important in resistance, but the natural immunity level varies widely in between individuals। অর্থাৎ বলা হচ্ছে আমাদের আইজিজি যে ইমিউনোগ্লোবুলিনটা রয়েছে ওটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের কী দেখায়, রেসপন্স দেখায় কেরিয়াস লেশনের বিরুদ্ধে, কিন্তু অনেক সময় এটা হচ্ছে আমাদের স্যালাইভারি কন্টেন্টের উপর ডিপেন্ড করে এবং এটা এইজ ফ্যাক্টরের সাথে জড়িত। হ্যাঁ, এরপর হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় এটা ওঠানামা করে। আর আমাদের স্যালাইভারের মধ্যে মেনলি হচ্ছে কোনটা থাকে, আমাদের স্যালাইভার মধ্যে থাকে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। হ্যাঁ, আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো। ইমিউনোগ্লোবুলিন এটা হচ্ছে আমাদের স্যালাইভার মধ্যে থাকে। আইজিজি ইন ক্রেভিকুলার ফ্লুইড, অর্থাৎ জিঞ্জাইভাল যে ফ্লুইড রয়েছে ওখানে থাকে হচ্ছে কি আইজিজি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তাহলে ইমিউনোগ্লোবুলিন এ হচ্ছে আমাদের স্যালাইভার মধ্যে থাকে, আর ইমিউনোগ্লোবুলিন জিটা হচ্ছে আমাদের জিঞ্জাইভাল যে ফ্লুইড রয়েছে ওখানে থাকে বা ক্রেভিকুলার ফ্লুইডও বলা হয়ে থাকে। ইট হ্যাজ বিন শোড দ্যাট the dripping a solution of monoclonal antibody against Streptococcus mutans onto the teeth prevents recolonization by Streptococcus mutans in humans. For this to be effective, plaque must be removed before treatment by using chlorhexidine or effective oral hygiene। অর্থাৎ বলা হচ্ছে এখানে বলা হচ্ছে আমরা যদি মনোক্লোনাল অ্যান্টিবডির মাধ্যমে Streptococcus মিউটেন্সের যে ক্লোনাইজেশন ফেজটা রয়েছে ওটাকে যদি সাপ্রেস করতে চাই, তাহলে এক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের যে প্লাকটা আছে ওই প্লাকটা রিমুভ করতে হবে। এক্ষেত্রে আমরা ক্লোরোহেক্সিডিন বা এফেক্টিভ যে ওরাল হাইজিন রয়েছে এগুলো মেনটেন করতে পারি। এটার ফলে কী হবে, মনোক্লোনাল অ্যান্টিবডি যখন আমাদের স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্সের সাথে বাইন্ড করবে, ফলে ওখানে একটা প্রোটেক্টিভ বায়োফিল্ম তৈরি হবে। ওই বায়োফিল্মের মধ্যে আলটিমেটলি স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্সের যে স্ট্রেনগুলো আছে বা তাদের যে কলোনাইজেশন ফেজটা রয়েছে ওইটি অনেকাংশেই কমে যাবে। এই প্রসেসটাকে আমরা বলছি প্যাসিভ ইমিউনাইজেশন, যেটার হচ্ছে পটেনশিয়াল টু রিডিউস কেরিস অ্যাক্টিভিটি সিগনিফিকেন্টলি। অর্থাৎ আমরা যদি প্যাসিভ ইমিউনাইজেশন ফেজটাও চালু করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের কেরিস অ্যাক্টিভিটিটা অনেক বেশি কী হয়, কমেছে। তাহলে আমরা যদি আমাদের স্যালাইভার যে ইফেক্ট রয়েছে প্লাক অ্যাক্টিভিটির
রিডিউসের ক্ষেত্রে এগুলো যদি জানতে চাই তাহলে প্রথমে বলা হচ্ছে স্যালাইভারি কম্পোনেন্টস কন্ট্রিবিউট টু প্লাক ফরমেশন অ্যান্ড ফ্রম মার্চ অফ ইস মেট্রিক্স, অর্থাৎ স্যালাইভারি মধ্যে যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে ওই কম্পোনেন্ট করার কারণে আলটিমেটলি আমার ওখানে সময় কী হয়, প্লাক ফরমেশন হয় এবং আলটিমেটলি যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করি ওই ম্যাট্রিক্সটা এই ক্ষেত্রে তৈরি হয়ে থাকে দেখতে পাই। সুক্রোজ ডিজলভস ইন স্যালাইভা ইজ অ্যাক্টিভলি টেকেন আপ বাই দ্য প্লাক, অর্থাৎ আমাদের সুক্রোজটা আলটিমেটলি স্যালাইভার মাধ্যমে আমার কী হয়, ডিজলভ হয়ে থাকে। অর্থাৎ স্যালাইভার এত কিছু বাফারিং অ্যাক্টিভিটি থাকার কারণেও আমাদের স্যালাইভার কিছু অ্যাক্টিভিটির কারণে প্লাক অনেক বেশি অ্যাকুমুলেশন হয় এবং প্লাকের যে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স কন্টেন্টগুলো আছে ওগুলো খুব সহজে কী হয়ে থাকে, একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে কেরিস প্রোগ্রেশনের জন্য। তাহলে আমার সুক্রোজটা ডিজলভের জন্য স্যালাইভা প্রয়োজন। দ্য বাফারিং পাওয়ার অফ স্যালাইভা মাই লিমিট দ্য ফল ইন পিএইচ, তাহলে এই যে বাফারিং অ্যাকশন যেটা রয়েছে ওটার কারণে আমাদের যে পিএইচ রয়েছে ওই পিএইচের একটা ইকুইলিব্রিয়াম আমরা মেনটেন করতে পারি। দ্য বাফারিং পাওয়ার অফ স্যালাইভা ইজ রিলেটেড টু দ্য রেট অফ সিক্রেশন, তাহলে বলা হচ্ছে আমাদের বাফারিং পাওয়ারটা সিক্রেশনের সাথে রিলেটেড। হ্যাঁ, সিক্রেশন যত বেশি হবে আলটিমেটলি আমাদের বাফারিং পাওয়ারটাও তত বেশি হবে। গ্রস রিডাকশন ইন স্যালাইভারি সিক্রেশন টেন্ডস টু ইনক্রিজড কেরিস অ্যাক্টিভিটি, অর্থাৎ বলা হচ্ছে আমাদের যদি স্যালাইভারি সিক্রেশন কমে যায় বা ফ্লো কমে যায় তাহলে আলটিমেটলি ড্রাই মাউথে আমাদের কেরিয়াস রিলেশনটা অনেক বেশি অ্যাগ্রাভেট করে। এরপর এখানে লেখা আছে আইজিজিএ বা ইমিউনোগ্লোবিন স্যালাইভার মধ্যে থাকে, তবে এটা হচ্ছে কি খুব লিটল এফেক্ট আমরা দেখতে পাই কেরিস অ্যাক্টিভিটির ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমাদের বাফারিং অ্যাক্টিভিটি, এরপরে হচ্ছে আমাদের স্যালাইভার সিক্রেশন, হ্যাঁ, এরপরে হচ্ছে ইমিউনোলজিক্যাল যে ডিফেন্স বা ইমিউনোগ্লোবিন যে রয়েছে এই কয়েকটি মেকানিজমের উপর ডিপেন্ড করে আমাদের কেরিয়াস রিলেশনটা হচ্ছে প্রোগ্রেসও করতে পারে, আবার হচ্ছে যদি এই মেকানিজমগুলো ঠিকমতো কাজ না সাপ্রেস হতে পারে, আবার যদি এই মেকানিজমগুলো ঠিকমতো কাজ না করে তাহলে কেরিয়াস বা প্রোগ্রেশনও হতে পারে। এবার আমরা এই যে একটা চার্ট রয়েছে এই চার্টটা একটু বোঝার চেষ্টা করব। এখানে আমরা কিছু ফ্যাক্টর দেখতে পাচ্ছি এবং প্লাক, ব্যাকটেরিয়াল, এনজাইম, এনামেল, হ্যাঁ, এই তিনটা জিনিসের উপরে আমাদের এই ফ্যাক্টরগুলো কেমনে কাজ করে ওই একটা ইলাস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে যদি আমরা দেখি, সুগারস ইন দ্য ডায়েট আর মেটাবোলাইজড বাই ব্যাকটেরিয়াল এনজাইমস ইন দ্য ডান্টাল প্লাক, অর্থাৎ আমরা যখন সুগার নিচ্ছি তখন আলটিমেটলি এটা কী হয়, আমার ব্যাকটেরিয়াল যে এনজাইম রয়েছে এনজাইমের মাধ্যমে মেটাবোলাইজড হয়ে যায় এবং এক্ষেত্রে এটা কী করে ডান্টাল প্লাকের মধ্যেই এর উপস্থিতি জানান দেয়। আর 2 নম্বরটা হচ্ছে কি, দিস মেটাবলিজম প্রডিউসেস পলিস্যাকারাইডস অ্যান্ড অ্যাসিডস, অর্থাৎ মেটাবলিজমের কারণে আলটিমেটলি এখানে কী হচ্ছে, আমার পলিস্যাকারাইড ফর্মেশন হচ্ছে। হ্যাঁ, এই যে আমার সুগারটা মেটাবলিজম হচ্ছে ব্যাকটেরিয়াল এনজাইমের উপস্থিতিতে, তাহলে এটার কারণে আমার কি প্রডিউস হচ্ছে, পলিস্যাকারাইড প্রডিউস হচ্ছে। দ্য অ্যাসিডস ডিজলভ এনামেল অ্যান্ড ডিমিনারাইজেস দ্য টুথ স্ট্রাকচার। এরপর দেখা যাচ্ছে হচ্ছে কি আমার স্যালাইভারি ওয়াল সিস্টেমের মাধ্যমে আলটিমেটলি যে আমাদের ব্যাকটেরিয়া এনজাইমের মধ্যে যে অ্যাসিড সিক্রেশন হয় এই সিক্রেশনের মধ্যে এখানে একটা বহুমুখী তীর আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে কি এরা কী করে, অ্যাসিডিক পিএইচটা মেনটেন করার চেষ্টা করে। যদি কোনো কারণে আমাদের স্যালাইভারি সিক্রেশনটা কমে যায় বা বাফার সিস্টেমটা ব্যাহত হয় তখন অ্যাসিডের ইন্টেন্সিটি বা হচ্ছে লো পিএইচ অ্যাক্টিভিটি দেখতে পাই, তখন হচ্ছে এটা কী করে আলটিমেটলি এনামেল যে সার্ফেস আছে এটাকে ডিস্ট্রয় করা শুরু করে এবং কেরিয়াস লেশনটাকে প্রোগ্রেস করে। এরপরে বলা হচ্ছে দ্য অ্যাসিড ডিজলভ এনামেল অ্যান্ড ডিমিনারাইজ দ্য টুথ স্ট্রাকচার, আলটিমেটলি এটা কী করতেছে, আমার এনামেলের যে স্ট্রাকচারটা আছে এটা লস করতেছে। এরপরে বলা হচ্ছে স্যালাইভারি বাফার্স অ্যান্ড দ্য প্লাক বাফার্স অ্যাটেম্প টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড, তাহলে এই যে স্যালাইভারি বাফার এবং হচ্ছে কি এই যে প্লাক বাফার, স্যালাইভারি বাফার এবং হচ্ছে প্লাক বাফার এই দুইটা আমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছি বহুমুখী একটা সাইকেলের মতো, অর্থাৎ দুইটা বাফার সিস্টেমে কী করে একটা কোঅপারেটিভ অ্যাকশন দেখায় ব্যাকটেরিয়াল এনজাইমের বিরুদ্ধে। এরপরে বলা হচ্ছে ক্যালসিয়াম সল্ট ফ্রম স্যালাইভা হেল্প ইন রিমিনারাইজিং দ্য এনামেল, অর্থাৎ ক্যালসিয়াম সল্ট যেটা আসছে এটার কারণে আমার কী হয়, এনামেলের মধ্যে রিমিনারাইজেশন ফেজটা আমরা দেখতে পাই, যার কারণে আমাদের হচ্ছে প্লাকের যে অ্যাক্টিভিটি বা ব্যাকটেরিয়াল যে এনজাইমের অ্যাক্টিভিটিটা কমে যায়। তাহলে এখানে আমাদের হচ্ছে তিনটা ফ্যাক্টর মেনলি, একটা হচ্ছে সুগার কী কাজ করতেছে, ক্যালসিয়াম সল্ট কী কাজ করতেছে, স্যালাইভারি বাফার সিস্টেম এবং হচ্ছে প্লাক বাফার সিস্টেমগুলো কী কাজ করতেছে, এবং এটার কারণে আমার এনামেলের রিমিনারাইজেশন হচ্ছে কি না, এনামেল সারফেস লস হচ্ছে কি না, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করতেছে। আজ এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এনামেল কেরিস এবং ডেন্টাল কেরিসের প্যাথোজেনেসিস সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।